আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। আজকে আমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি আমাদের সঙ্গে আছেন মুফতি আদনান মাসউদ হাফিজাহুল্লাহ। তিনি বর্তমানে শিক্ষকতা করছেন জামিয়াতুল মানহাল এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদী হোমস জামে মসজিদে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আজকে ইনশাআল্লাহ আমরা একদম খোলামেলা কিছু আলোচনা করব। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা তো বিষয় নির্ধারণ করেছি যে কওমি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নীতিমালা কেন জরুরি। এই বিষয়টা ছাত্রদের আধুনিক স্কিল শেখা এখন আসলে সময়ের সাথে 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 অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন একটা সময় ছিল, কিন্তু এখনকার আমাদের এই সময়টাই আসলে পরিবর্তন হয়ে গেছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা আজকে এই কিছু আধুনিক স্কিল শেখা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে পৃথিবীর সূচনা থেকে আমরা জানি যে যত আম্বিয়া কেরাম এসেছে সবাই কিন্তু কর্মমুখী জীবন পরিচালনা করেছে। আমরা হয়তো এখন চাকরিজীবী, চাকুরি করি, কিন্তু এই চাকুরির স্টাইলটাই ছিল না, বা ছিল খুবই কম। সব নবী সব নবীরাই কিছু না ওনারা হাতের কাজ করত এবং জীবিকা অর্জন করত। তো সেই হিসেবে আমরা জানি যে হাতের হাতের কাজের বর্তমান যেটাকে স্কিল বলা হয়, বিভিন্ন স্কিল। তো এখন কত আধুনিক স্কিল কিন্তু এসেছে বাজারে। আমাদের এই শিক্ষার সাথে সাথে কর্মমুখী শিক্ষা কেন জরুরি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমেই আপনার থেকে আমরা জানতে চাই যে কওমি মাদ্রাসায় এতদিন সুনির্দিষ্ট কোনো শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা কিন্তু ছিল না, এখনো পর্যন্ত নাই। তো এই যে শিক্ষক নিয়োগের যে নীতিমালা, সুনির্দিষ্ট কোনো নীতিমালা এতদিন ছিল না, তো সেই কারণে প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত মানে কি ধরনের সমস্যা হয়েছে বলে আপনি মনে করেন? এই বিষয়ে একটু আমরা শুনতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমেই আপনাকে মুবারকবাদ জানাচ্ছি এত সুন্দর এবং সময়োচিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সামনে এনে আজকের এই আয়োজনটি করবার জন্য। আলহামদুলিল্লাহ, সময় পাল্টাচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে এবং প্রতিটি বিষয়ের ন্যায় সময় এবং যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের কর্মধারা এবং আমাদের কর্মপরিকল্পনার মধ্যেও পরিবর্তন আসতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে যে প্রথম যে প্রশ্নটি রাখলেন আমাদের সামনে, কওমি মাদ্রাসায় সুনির্দিষ্ট শিক্ষক নিয়োগ নীতিমালা না থাকার কারণে প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত মানে কি ধরনের প্রভাব পড়ছে, এই জায়গাটায় আমি একটু আপনার সামনে এবং আমাদের দর্শক শ্রোতাদের সামনে প্রথমত পরিষ্কার করতে চাই। আমাদের কওমি মাদ্রাসাগুলো যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ফলে এক কেন্দ্রিক সরকারি প্রতিষ্ঠানগুলো যেভাবে নিয়ন্ত্রিত হয়, কওমি মাদ্রাসাগুলো এক কেন্দ্রিক ঠিক সেভাবে নিয়ন্ত্রিত হয় না। আমরা যেমনটা জানি যে আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলোর মৌলিকভাবে পুরা দেশে প্রায় 6টা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। আবার এই 6 বোর্ডের যে মাদ্রাসাগুলো দাওরা হাদিস পর্যায়ে উন্নীত, তারা আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতুল কওমির অধীনে দাওরা হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু এই 6 বোর্ডের বাহিরেও প্রচুর পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা রয়েছে, যেগুলো হাফিজি, হিফজু মাদ্রাসা অথবা নুরানি পর্যায়ের মাদ্রাসা অথবা ইবতেদায়ী পর্যায়ের মাদ্রাসা। আমি আপনার সামনে এবং আমাদের দর্শকদের সামনে প্রথমত যে বিষয়টা পরিষ্কার করতে চাই সেটা হলো যে একদম প্রাতিষ্ঠানিক বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনেরই নীতিমালা আমাদের কোনো কোথাও ছিল না, কোনো বোর্ডে নেই, ঠিক বিষয়টা এমন না। আপনার অবশ্যই জানা আছে যে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া, এই বেফাকুল মাদারিসিল আরাবিয়ার থেকে 2003 সনে 2003 সনে
দুস্তুরুল মাদারিস বা মাদ্রাসা পরিচালনা বিধি নামে ওনাদের একটা, আমি আপনাদেরকে দেখাবো, এই যে দর্শক যারা হয়তো দেখবেন, দুস্তুরুল মাদারিস, ওনারা একটা মোটামুটি আমাদের বেফাকের যে পাবলিকেশন আছে সেখান থেকে দুস্তুরুল মাদারিস প্রকাশিত হয়েছে এবং এখানে বেশ কিছু নীতিমালা ওনারা তৈরি করেছেন। কিন্তু অসুবিধা বা সমস্যার জায়গা যেটা, সেটা হলো যে আসলে আহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে দেখা যাচ্ছে সবাই তো আর বেফাকের সাথে সংশ্লিষ্ট না। আবার এর বাহিরে অন্যান্য যে বোর্ডগুলো আছে তাদের সাথে যারা সংশ্লিষ্ট, তাদের সামনে হয়তো কিছু নীতিমালা আছে, কিন্তু সামগ্রিকভাবে পুরা দেশব্যাপী এক অভিন্ন নীতিমালায় সকল কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে। এবং এই জায়গায় আরেকটা বড় অসুবিধার দিক যেটা, সেটা হলো যে আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কওমি মাদ্রাসা আছে, দেখা যাচ্ছে যে হয়তো আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু নীতিমালা আমি মেনটেন করছি, হয়তো সেটা লিখিত অথবা অলিখিত অবস্থায় আছে। সবার কাছে লিখিত অবস্থায় থাকে না, তারা হয়তো কিছু নিয়ম মেনটেন করেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা এই সকল শর্তগুলো সামনে রাখবো। সকল প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালা প্রথমত না থাকার কারণে অসুবিধা, দ্বিতীয়ত যেগুলো রয়েছে যেসব প্রতিষ্ঠানে সেগুলো শতভাগ সেটার অনুসরণ না করার কারণে, অবশ্যই শিক্ষক নিয়োগের এই নীতিমালা না থাকার কারণে প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত উভয় মানের ক্ষেত্রে একটা ব্যাপক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হবে। কারণ শিক্ষক হলেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রাণ। তাই শিক্ষক নিয়োগে যদি সুস্পষ্ট নীতিমালা না থাকে, দেখা যাবে যে স্বাভাবিকভাবেই যে কোনো এক্ষেত্রে এসে অদক্ষ শিক্ষক অনেক জায়গায় ঢুকে যাচ্ছেন, অথবা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানের মধ্যে যে সকল শর্তগুলো আমার জন্য জরুরি ছিল এই সকল শর্তগুলো আমি মেনটেন না করার কারণে মেধা যোগ্যতার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, পাঠদানের ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে। আমরা আমাদের ছোটবেলার স্মৃতিতে যেরকমটা দেখেছি, দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওনাদের সুনির্দিষ্ট কিছু নীতিমালা থাকতো এবং এই নীতিমালাগুলো কাগজে যেরকম থাকতো, কাগজে কলমে যেমন থাকতো, প্রায়োগিক ক্ষেত্রেও কিছু নীতিমালা থাকতো। ওনার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার একটা মানকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিতেন, যে হ্যাঁ, আমার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি এই মানের শিক্ষক অবশ্যই নিয়োগ দিব। আমি কোন মারহালার কোন স্তরের আমি শিক্ষক এখানে নিচ্ছি, ইবতেদায়ী মারহালার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমার শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা তার স্কিলটা এই পর্যায়ে হতে হবে। আবার এক্ষেত্রে আবার ওনারা দেখতেন যে প্রায়োগিক ক্ষেত্রে এই শিক্ষকের শিক্ষাগত মেধা এবং যোগ্যতার অবস্থান কি। দ্বিতীয়ত ওনারা এখানে, আমরা এমনটাও দেখেছি, আপনারও অবশ্যই এই দেখার অভিজ্ঞতাটা আপনারও কম না, আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডেমো ক্লাস ডেমো ক্লাস ওনারা নিতেন। শিক্ষককে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারা শিক্ষক নিয়োগের আগে একজন শিক্ষকের মাধ্যমে ডেমো ক্লাস করাচ্ছেন। ডেমো ক্লাস করিয়ে তার যে অবস্থাটা, তার অবস্থাটা ছাত্রদের মাধ্যমে এবং কর্তৃপক্ষের সামনে বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে উঠছে। এবং এই ক্ষেত্রে আমরা আরো দেখেছি যে আমাদের সালাফে সালেহিন আকাবির ওনারা বলতেন যে দাওরা হাদিস ফারেগ হওয়া, তাকবীর শেষ করার মাধ্যমে পড়াশোনা শেষ, বিষয়টা এমন না, বরঞ্চ পড়াশোনা শেষ করার পরে এরপরে তারবিয়তের জন্য আমলি এবং ইসলাহি চারিত্রিক নৈতিকতার জায়গায় যে আমাদের একটা বড় অনুশীলনের জায়গা দরকার, সেক্ষেত্রে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর একজন আহলুল্লাহ আল্লাহওয়ালা খালিস মুখলিস কোন বুজুর্গের সোহবতে থেকে তারপরে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, এই জাতীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ কাঠামো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমাদের দারুল উলুম দেওবন্দ সহ বিভিন্ন জায়গায় ছিল। হয়তো এখনো দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেটা আছে, কিন্তু অসুবিধার দিক যেটা আমরা দেখছি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় এবং অভিন্ন জাতীয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক অভিন্ন নীতিমালা না থাকার কারণে আমাদের এই শিক্ষক, যেটা একটা প্রতিষ্ঠানের মূল প্রাণ, এই শিক্ষকের নিয়োগের মধ্যে দুর্বলতা হওয়ার কারণে পাঠদানে যেরকম অসুবিধা হচ্ছে, এবং সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন রকমের যে দুর্ঘটনা এবং অসুবিধাগুলোর কথা শুনতে পাচ্ছি, সেটা বিচ্ছিন্ন বলি আর সেটার সংখ্যা যে কয়েকটাই হোক না কেন, আমার মনে হয় এই সমস্যাগুলোর পিছনে প্রধান একটা বড় কারণ হলো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতিমালার পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ না থাকা। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা আমাদের বড়দের প্রতি সবসময় সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি তো আপনাদের সামনে রাখলাম যে বেফাকুল মাদারিস আল আরাবিয়া থেকে দস্তুরুল মাদারিস মাদ্রাসা পরিচালনা বিধি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আছে, কিন্তু আমার ধারণা
যে এই যে বেফাক থেকে দস্তুরুল মাদারিস যে প্রকাশিত অবস্থায় আছে, এই তথ্য হয়তো আমাদের অনেক কওমি মাদ্রাসার পরিচালকরা হয়তো জানেনও না। আর তারা জানলেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা এই সকল নীতিমালাকে সামনে রেখে বেফাকের এই দস্তুরুল মাদারিস তারা কতটুকু অনুসরণ করেন আমি নিশ্চিত নই। আসলে এই জায়গাটার মধ্যে আপনাকে ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের সুনির্দিষ্ট কিছু নীতিমালা, সেই নীতিমালাগুলো ওই শিক্ষকের মেধা এবং যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার বিষয় যেরকম আসবে, তিনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তার সেখানকার হিস্ট্রি চলে আসবে, এবং তার নৈতিকতার বিষয়েও আহলুল্লাহদের যে সনদ, যে সার্টিফিকেট, যে শাহাদা, সেটাও এখানে উঠে আসবে। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা প্রয়োজনে এখানে কিছু ডেমো ক্লাস সহ আরো কিছু নীতিমালা, আরো কিছু শর্ত যখন সামনে আসবে, তখন আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যখন কোনো ফাঁক ফোকর থাকবে না, কোনো বিচ্যুতির জায়গা থাকবে না, ইনশাআল্লাহ বহু ধরনের অসুবিধা এবং বিচ্যুতিগুলো আমরা এড়াতে সক্ষম হবো। জি, অনেক সুন্দর কথা বলেছেন। বিষয়টা আমরা যেটা উপলব্ধি করলাম যে শিক্ষা বোর্ড অর্থাৎ বেফাক বা হাইয়াতুল উলিয়া কর্তৃক বা বেফাক কর্তৃক সবচেয়ে বড় যে বোর্ড, এই বোর্ড কর্তৃক নীতিমালা প্রশিক্ষণ সবসময় চলছে আমরা যতটুকু জানি। তো এইটা আসলে আহ, অনেক মাদ্রাসার হয়তো ফলো করা হচ্ছে না। তো এইটাকে কিভাবে নিয়মতান্ত্রিকতার মধ্যে নিয়ে আসা যায়, এইটার বিষয়ে হয়তো আলোচনা আসা যেতে পারে, যে প্রত্যেকটা মাদ্রাসাই যেন এই নীতিমালাগুলো ফলো করে, সেটার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয়, আমরা আসলে বর্তমানে এসে যেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে তরুণ মেধাবী আলেম যারা আছে, তারা কিন্তু জি। কওমি মাদ্রাসার শিক্ষকতা থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা এখন মানে ব্যাপক আকারে লেখালেখি হচ্ছে, এবং বলছে জি। যে আমরা অনেকে আবার অনীহা প্রকাশ করছে যে আমরা চাকরি করব না, খেদমতের মানে যে বিষয়টা আছে এটার প্রতি তাদের একটা অনীহা তৈরি হয়েছে। এই জায়গাটায় আপনি একটু ছোট্ট করে বলবেন যে আসলে মূল কারণটা কি এবং উত্তরণের উপায়টা কি বলে মনে করেন? এটা আসলে অত্যন্ত একটা উদ্বেগজনক বিষয়, আমাদের সকলের জন্য চিন্তার বিষয় যে প্রচুর পরিমাণে কওমি মাদ্রাসা থেকে ফারেগ হওয়া প্রচুর পরিমাণে মেধাবী এবং তরুণ আলেমরা শিক্ষকতার পরিবর্তে তারা দেখা যাচ্ছে কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ততাটাকে সেভাবে শিক্ষকতার জায়গা থেকে তারা সম্পৃক্ত হতে চাচ্ছেন না। আমরা এমনটা মনে করি না যে কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করবেন সকলেই কওমি মাদ্রাসার শিক্ষকতার মধ্যেই সকলকে আসতে হবে, বিষয়টা আমরা জরুরি মনে করি না। হ্যাঁ, কিন্তু মেধাবী তরুণরা কওমি মাদ্রাসা থেকে অনাগ্রহী হয়ে ওঠা, এটা একটা ব্যাপক উদ্বেগ এবং চিন্তার বিষয়। এক্ষেত্রে আসলে প্রধানত আমার কাছে মনে হয় যে এটার পিছনের যে কারণগুলো, সেই কারণগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করতে পারি, যে এই তরুণদের কওমি মাদ্রাসার শিক্ষকতার ব্যাপারে অনাগ্রহ, এই অনাগ্রহের অবস্থাটা তৈরি হচ্ছে কি কারণে, সেই জায়গাটা যদি আমরা বিচার করতে পারি তাহলে উত্তরণের জায়গাটা বের করাটা খুব কঠিন না। তো এই ক্ষেত্রে আসলে একটা বড় সমস্যা হলো যেটা, যদিও আমি যেমনটা বললাম যে বেফাকুল মাদারিস আল আরাবিয়া থেকে দুসরুল মাদারিস দেওয়া আছে, কিন্তু আসলে এই নীতিমালাগুলো আমরা জানিও না হয়তো, অথবা আমরা জানলেও সেটাকে সেই গুরুত্বের জায়গা থেকে সেটাকে অনুসরণ আমরা করি। বেফাকুল মাদারিস আল আরাবিয়ার এই দুসরুল মাদারিস আপনি অবশ্যই দেখেছেন। আমিও আজকে আপনার এখানে আলোচনার আগে যখন এটা ছিলাম দেখলাম যে এখানে বেতন স্কিল সম্পর্ক, বেতনের স্কিল সম্পর্ক এখানে আলোচনা আছে, ওনাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা এখানে রয়েছে। কিন্তু আসলে কি কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, বাংলাদেশের সকল কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, সেটা হিফজ মারহালার হোক, ইবতেদায়ী মারহালার হোক, সানবিয়া মারহালার হোক, অথবা উলিয়া মারহালার হোক, এই মারহালাগুলোর মধ্যে আসলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিন্তু কোনো বেতন কাঠামো আমাদের এখানে পরিচালিত হচ্ছে না। দেখা যাচ্ছে যে 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 মাদ্রাসা ঠিক যেভাবে যাদের মতো করে তারা যেভাবে একরকম শিক্ষক এবং পরিচালক তাদের মতো করে তারা একটা নির্ধারণ করে নিচ্ছেন। তো এই জায়গাটার কারণে অনেক ক্ষেত্রে সম্মানজনক একটা মাসিক পদেও সেটা একজন যিনি শিক্ষক তিনি তার পুরো দিন রাত 24 ঘন্টা আবাসিক ভাবে অথবা অনাবাসিক ভাবে যিনি মাদ্রাসায় সময় দিবেন তার জন্য তো একটা মাসিক তার সম্মানী এবং তার সম্মানজনক একটা ব্যবস্থাপনা যদি না থাকে, তো এটার থেকে অনাগ্রহী হয়ে ওঠা কোনো অস্বাভাবিক কোনো বিষয় নয়। আমরা একদমই ঠিক। অনেক ক্ষেত্রে দারুল উলুম দেওবন্দ অথবা দারুল উলুম করাচি সহ আমাদের একাডেমিকদের উদাহরণ টানি, কিন্তু আসলে বাস্তবতা কি?
আমাদের আকাবিরদের যুগে ওনাদের যে সম্মানই ছিল, যে মাসিক ওজিফা ছিল, সে সম্মানই বর্তমান সময়ের বিবেচনায় যদি, বর্তমান সময়ের বাজার মূল্য হিসেবে যদি বিচার করা হয়, সেটাকে সামনে রাখলে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ কওমি মাদ্রাসার শিক্ষকদের যে বেতন কাঠামো, এই জায়গাটার মধ্যে এসে একটা বিরাট তাফাউত, অনেক বড় দূরত্বের বিষয় সামনে চলে আসে। আমরা আসলে আকাবিরদের কথা বলছি, কিন্তু আকাবিররা যে সম্মানজনক তাদের যে বেতন কাঠামো ছিল, যে ওজিফা ছিল, সেটাকে আমরা হাদিয়া বলি, বেতন বলি, যে শব্দেই বলি না কেন, সেটার সাথে আমাদের একটা ব্যাপক দূরত্বের জায়গা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, এখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কওমি তরুণরা কওমি মাদ্রাসা থেকে যারা ফারিগ হচ্ছেন, তারা গবেষণা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের জন্য পর্যাপ্ত যে পরিমাণ ব্যবস্থাপনা দরকার, আমাদের অনেকাংশেই অনেক কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সেই ব্যবস্থাপনা নেই। ফলে অনেক তরুণ যারা গবেষণার পথে অগ্রসর হতে চাচ্ছে, খুব স্পেসিফিকলি বললে, নির্দিষ্টভাবে বললে, যারা সুনির্দিষ্ট বিষয়ে খুব সুদূর প্রসারী কোনো গবেষণার মধ্যে অগ্রসর হতে চান, দেখা যাচ্ছে যে আমাদের অধিকাংশ কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সেই কাঠামোটা তৈরি হয়নি, সেই ব্যবস্থাপনা তৈরি হয়নি যে উনি এখানে অগ্রসর হবেন। এই কারণে অনেক অনেক কওমি মাদ্রাসা থেকে ফারেক হওয়া তরুণরা শিক্ষকতার জায়গা থেকে অনেকে চলে আসছে। আবার এর বাহিরে আমরা যেটা জানি যে গ্রাম পর্যায়ে, প্রত্যন্ত অঞ্চলে, আবার বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোর মধ্যে আভ্যন্তরীণ জটিলতার বেশ কিছু জায়গা তৈরি হয়। অনেকে বলেন যে অনেক কওমি মাদ্রাসা তো এমন আছে যে কওমি মাদ্রাসার যিনি পরিচালক, উনি কওমি মাদ্রাসাটাকে একরকম একটা রাষ্ট্রের মতো করে পরিচালনা করছেন, এবং সেখানে যারা আছেন তাদেরকে তিনি এমন ভাবে পরিচালনা করছেন, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সেই শিক্ষকের সাথে যে আচরণগুলো প্রকাশ পাচ্ছে, আচরণগুলো আহ, শরীয়তের মানদণ্ডেও অনেক সময় সেটাকে আসলে আমরা যথাযথভাবে বৈধ বলে আখ্যা দিতে পারি না। তো তার এই আচরণগত জটিলতার কারণেও, আভ্যন্তরীণ অসুবিধার কারণেও অনেক শিক্ষক অনেক সময় কওমি মাদ্রাসা থেকে তারা সরে আসছে। এর বাহিরে মেধার মূল্যায়ন এবং পদোন্নতির ক্ষেত্রে একজন শিক্ষক যখন দেখবেন যে আমি এখানে যথাযথ পরিশ্রম দিলে, শ্রম দিলে, আমার মেধা এবং যোগ্যতার মূল্যায়ন করে আমাকে পদোন্নতি দেওয়া হবে, আমি এগিয়ে যাব, এরকম মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক আছে, নেই আমি বলছি না, অনেক আছে। কিন্তু অনেক জায়গায় এই জাতীয় জটিলতা তৈরি হচ্ছে। তো এই জটিলতাগুলো তৈরির কারণে অনেক তরুণরা কওমি মাদ্রাসার শিক্ষকতার ব্যাপারে অনাগ্রহী হয়ে উঠছে। তো এই জটিলতাগুলো যদি আমরা, এই সমস্যাগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ অনেক মেধাবী তরুণরা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হবেন। আমরা আমাদের যেটা প্রত্যাশার জায়গা, যে কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করছেন সকলেই শতভাগ কওমি মাদ্রাসার শিক্ষকতার মধ্যেই সময় দিতে হবে, সেটা আমরা মনে করি না। যদি সকল কওমি মাদ্রাসার সকল তরুণরাই শুধুমাত্র শিক্ষকতার মধ্যে সময় দেন, তাহলে আমরা একজন মুফতি আব্দুল্লাহ তামিম কিভাবে পাবো? মুফতি আব্দুল্লাহ তামিম আমরা পেলাম কিভাবে? মুফতি আব্দুল্লাহ তামিম এভাবেই তো পেলাম যে তিনি কওমি মাদ্রাসার শিক্ষকতার মধ্যে সময় দিচ্ছেন, এর বাহিরেও তিনি মেন স্ট্রিম মিডিয়ায় তিনি সময় দিচ্ছেন। এই কারণেই তো আমরা একজন মুফতি আব্দুল্লাহ তামিম পেলাম। তো আমাদের প্রত্যেকটা জায়গাতেই লোক দরকার। আমাদের তরুণদের কওমি মাদ্রাসার শিক্ষকতার মধ্যেও সময় দেওয়া দরকার, আবার এর বাহিরে অন্যান্য মেন স্ট্রিম যে সকল জায়গাগুলো আছে সেখানেও তারা সময় দিল। তবে যেন আমাদের কওমি তরুণদের কওমি মাদ্রাসার শিক্ষকতার ব্যাপারে অনাগ্রহের জায়গা তৈরি না হয়, এই বিষয়ে আসলে আমাদের কর্তৃপক্ষ যথাযথ নজর দিবেন বলে আমরা আশা করি। যে অনেক সুন্দর আলোচনা। আপনার সাথে আমি আরেকটু বিষয় অ্যাড করতে চাই। আসলে আমরা যদি একটু পিছনে ফিরে যাই, আমরা যখন রাহমানিয়া পড়েছি, জি, আপনিও রাহমানিয়া পড়েছেন, আমিও রাহমানিয়া জি, পড়েছি। তো এই যে মেইন স্ট্রিম মিডিয়ায় আমি আজকে কাজ করছি, এটার পিছনে যে জি, ছোট্ট গল্পটা, রাহমানিয়া জি, কর্তৃপক্ষ জি, যদি সেই 2006-7 সালে আমাদের জন্য ছোট্ট করে বেফাকের আহ, নেতৃত্বাধীন বা তাদের পক্ষ থেকে যদি সাংবাদিকতা কোর্স মাদ্রাসার ভিতরে চালু না করতো, তাহলে আজকে জি, হয়তো আমাদের মতো মানে আমরা মিডিয়ায় কাজ করতে পারছি। সেই ছোট্ট আশাটা বা আকাঙ্ক্ষাটা ওইখান থেকেই কিন্তু তৈরি হয়েছে। এরপরে আস্তে আস্তে স্বপ্নের বড় বীজটা হয়ে সেখান গেছে থেকে এটা। তৈরি। আমরা তো আমি মনে করি আসলে মাদ্রাসায়, আমি মনে করি যে আমরা জানি যে কওমি মাদ্রাসার যারা আমরা পড়াশোনা করি, আমাদের অজান্তেই আমরা দুইটা স্কিল শিখে ফেলি। এক নম্বর আচ্ছা, হচ্ছে আমরা তাকরার করাতে করাতে আমরা পড়ানো শিখে যাই। আরেকটা হচ্ছে আমরা যে বৃহস্পতিবার অথবা সপ্তাহের একদিন যে আমরা বক্তৃতা দিই, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে বক্তৃতার ব্যবস্থা করে দিচ্ছেন,
সেই বক্তৃতা দিতে দিতে আমরা বক্তা হয়ে যাই। তো পরবর্তীতে আমরা যখন ফারিগ হয়ে যাই তখন আমাদের পড়ানোটা কোত্থেকে আসে, যে আমরা অজান্তেই আমরা যে স্কিলটা শিখেছি, যে আমরা তাকরার করতে করতে আমরা পড়ানোটা তাকরার করাতে করাতে যে পড়ানোটা শিখেছি, যার কারণে মাদ্রাসায় আমি ভালো একজন শিক্ষক হতে পারি। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা আমরা ফারেক হওয়ার পরে অনেকেই, আপনিও একজন মসজিদের খতিব, আমিও দীর্ঘদিন ধরে 12 বছর যাবত আমি খেতাবতের দায়িত্ব পালন করেছি। এখন যেহেতু ভার্সিটিতে ভর্তি হয়েছি সেই জন্য আমি আহ, জুমাটা ছেড়ে দিয়েছি। তো এই যে জুমা পড়ানোর যে যোগ্যতাটা, আমি মনে করি যে এটাও তৈরি হয়েছে, বা ওয়াজের ময়দানে যে আপনারা, আপনিও একজন ভালো ওয়াইজ মাশাআল্লাহ। তো এটা তৈরি হয়েছে আমি মনে করি সেই মাদ্রাসার চার দেয়ালের ভিতরে আমরা যে বক্তৃতা প্রশিক্ষণ ওস্তাদরা আমাদেরকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং বাধ্যতামূলক করে দিয়েছিলেন, সেটার কারণে কিন্তু আমরা দুইটা স্কিলে একদম পরিপূর্ণভাবে আমরা দুইটা স্কিল রপ্ত করেছি। এবং যার কারণে আমরা দেখি যে এই দুইটা স্কিল কাজে লাগিয়ে মাদ্রাসার ছাত্ররা হয়তো সে ভালো একজন শিক্ষক হয়ে উঠছে, অথবা সে একজন বক্তা হয়ে উঠছে, জুমার খতিব হয়ে উঠছে, বা সে ওয়াজের ময়দানে ভালো একজন ওয়াইজ হয়ে উঠছে। এর বাইরে আমরা যে, আমি আমি নিজের কথা যদি বলি, যে আমাকে যে জি। রাহমানিয়ার গণ্ডির ভিতরে আমাদের শিক্ষকরা আমাদেরকে যে আহ, সাংবাদিকতা কোর্স করিয়েছেন, করার সুযোগ দিয়েছেন, যার কারণে আমার মতো একজন মানুষ সাংবাদিকতায় আসতে পেরেছি, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এই জন্য এটা আমি কেন অবশ্যই। টেনে আনলাম, বিষয়টা এই জন্য টেনে আনলাম জি। যে আসলে স্কিল শেখার গুরুত্ব কতটা বেশি আমি মনে করি। তো যেই বড় অবশ্যই। বড় মাদ্রাসাগুলোর আসলেই সুযোগ আছে এবং তাদের অর্থনৈতিকও ভালো অবস্থান আছে, আমি মনে করি আসরের পরে যে সময়টা ছাত্ররা কিন্তু ঘোরাঘুরি করে, এমন অনেক ছাত্র আছে। যদি মাদ্রাসা কর্তৃপক্ষ বলে যে আছরের পরে সময়টা আমরা তোমাদেরকে এই স্কিলগুলো শেখার সুযোগ করে দিয়েছি, এই যে তোমাদের প্রশিক্ষণ ক্ষেত্র, আসরের পরে চলে আসো, আমি মনে করি এই কর্মমুখী স্কিলগুলো শেখার জন্য আসরের পরে একটা ছাত্র আপনি পাবেন না যে আগ্রহী হবে না, বরং অধিকাংশ ছাত্র তারা আগ্রহী হয়ে যাবে। ফলে কি হবে, এই যে কৌমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, এই জাতীয় কর্মমুখী শিক্ষার সাথে জড়িত হয়ে তারা জাতীয়ভাবে সমাজে, আমি মনে করি তারা অনেক বড় বড় অবস্থান তৈরি করতে পারবে এবং নিজেদেরকে জাতির জন্য অনেক বড় বড় খেদমত করতে পারবে। তো আপনার কাছে আমি এই বিষয়টাই জানতে চাই যে বর্তমানে যে ডিজিটাল যুগ, এখন যুগের অনেক পরিবর্তন হয়েছে। একজন কওমি মাদ্রাসার ছাত্রের জন্য দিনী শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, লেখালেখি, তারপরে আরো যে অপরিহার্য যে বিষয়গুলি, স্কিলগুলো, এগুলো শেখা কতটা জরুরি বলে আপনি মনে করেন? সেটা মোটামুটি দিবালোকের ন্যায় পরিষ্কার একটা বিষয়। আমরা চোখের কিতাবগুলোর মধ্যে পড়েছি, মান লাম ইয়ারিফ আহলে জামানিহি ফাহুয়া জাহিল। একজনের কাছে প্রচুর পরিমাণে ইলম আছে, তার কাছে হাদিস আসারের অনেক উলুম, রুমুজ তার কাছে জমা আছে, কিন্তু সময়ের ভাষা না জানার কারণে, ওই সময়ের মানুষকে না জানার কারণে, মানুষের কাছে বিষয়গুলো পৌঁছানোর মতো যোগ্যতা এবং স্কিল তার কাছে না থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক কিছু সে জানে, কিন্তু মানুষ তার কাছ থেকে কিছু নিতে পারছে না। আমাদের যারা সালাফ ছিলেন, ওনারা কিন্তু সময়ের সবচেয়ে আধুনিক মানুষ ছিলেন। আমরা যদি এমনটা মনে করি যে আমাদের সালাফ, ওনারা মনে হয় একদম খুব প্রাচীন পন্থী মানুষ ছিলেন, বিষয়টা এমন না। ওনারা ওনাদের সময়ের সবচেয়ে আধুনিক মানুষ ছিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী, কাসেম নজরুল রহমতুল্লাহ আলী থেকে নিয়ে হোসেন মাদানী রহমতুল্লাহ আলী, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, ওনারা এক একজন সমাজের সেই সময়ের সংস্কারক এবং সময়ের সবচেয়ে আধুনিক ব্যক্তিত্ব ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কওমি মাদ্রাসার যারা তালিবুল ইলম যারা আছে, বর্তমান সময়টা খুব খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। গত 5 বছর আগে আমাদের সময়ের গতি প্রবাহ যেখানে ছিল, 5 বছর পরে সেই জায়গায় নেই। আগামী 5 বছর পরে সময়টা এই জায়গায় থাকবে না। আমরা আমরা যখন রহমানিয়া পড়াশোনা করেছি, আপনার স্মরণে আছে, সেখানে আমাদের জন্য উন্মুক্ত পাঠাগার ছিল, পাঠাগার ব্যবস্থা। সেখানে আপনার প্রতিদিন দৈনিক বিকালবেলা পাঠাগার থেকে বই নেওয়ার সুযোগ ছিল, এবং এমনটাও সুযোগ ছিল যে যখন বাড়িতে যাবে ছেলেরা,
তখনও মাদ্রাসা থেকে পাঠাগার থেকে তারা বই দিয়ে তারা যেতে পারত। কিন্তু এখন যে সময়টা, এই সময়টা আরো অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন তো আসলে আমরা যদি আমাদের বহির্বিশ্বের যে জামিআত আছে, ইউনিভার্সিটি যেগুলো আছে, আমরা যদি দেখি, এখন কিন্তু ডিজিটাল কুতুবখানা, ডিজিটাল মাক্তাবা চলে এসেছে। এখন আমাদের দাওয়ার এবং গবেষণার ক্ষেত্রে শুধুমাত্র আগের মতো বক্তৃতা শিখা, আগের মতো লেখালেখি শিখা, আগের গতিতে শিখা, ঠিক সেই জায়গাটায় অবস্থাটা রয়নি। আমরা 20 বছর আগে পড়াশোনার আমাদের যে ধারণা ছিল, এখন কিন্তু সেই জায়গা না, সময়টা আরো পরিবর্তন হয়েছে। ফলে এই সময়ের ভাষায় সময়ের মানুষের কাছে যদি পৌঁছাতে হয়, আমি মনে করি বর্তমান যে এআই এর যুগ, এআই এর যে প্রাথমিক বেসিক যে নলেজ, এই জায়গাটা যদি আমরা আমাদের শিক্ষার্থীদের কিছু কোর্স এবং তাদেরকে আমরা যদি কিছু নলেজ দিতে পারি, আমাদের শিক্ষার্থীরা এআই এর নলেজের বাহিরে থাকা একজন শিক্ষার্থী যে পরিমাণ কাজ করতে পারবে, এআই এর কোর্স করা একজন শিক্ষার্থী তার তুলনায় আমি মনে করি কমপক্ষে 50 থেকে 100 গুণ বেশি কাজ করতে পারবে। এটা সময়কে ধারণ করবার কারণ। এই জন্য এখানে আহ, নেশাব আমল পরিবর্তনের কোনো বিষয় না। আমাদের জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দক্ষতা এবং স্কিলকে ডেভেলপ করতে হবে আমাদের সময়কে ধারণ করবার জন্য, আমাদের প্রত্যেকটা বিষয়কে। এখন প্রচুর পরিমাণে অনলাইন ডিজিটাল মাহতুতা চলে আসছে। আপনার আগে যেটা ছিল যে কোনো একটা কিতাবের মাহতুতা খোঁজার জন্য বছরকে বছর, মাইলকে মাইল পাড়ি দিয়ে তারপর একটা মাহতুতা খুঁজতে হয়েছে, এখন দেখা যাবে আপনি যদি অনলাইন ব্যবস্থাপনার সাথে পরিচিত হন, আপনি একটা মাহতুতা খুঁজে পাওয়া খুব সহজ হয়ে যাচ্ছে, একটা কিতাব খুঁজে পাওয়া বহু সহজ হয়ে যাচ্ছে, যেটা আগের সময় কল্পনাও করা যেত না। এই জায়গাগুলোতে আসলে আমাদের অবশ্যই চিন্তা করা দরকার, এবং আমরা কিভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযুক্তি, ভাষা, লেখালেখি এবং আধুনিক দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের স্কিলকে আরো এগিয়ে নিতে পারি, এ বিষয়ে সুচিন্তিত এবং সুস্পষ্ট কিছু কর্মশালা হওয়া দরকার। জি, অনেক ধন্যবাদ। আমি যে বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ মনে করি যে এখনকার যেই কওমি মাদ্রাসাগুলোর আসলে যেই পরিস্থিতি, আমরা আসলে এই যে কিছুদিন আগেও যে নানা ধরনের প্রপাগান্ডা চারিদিকে ছড়িয়ে পড়ছিল, এগুলো আসলে আমরা নিজেরা যদি সতর্ক না হই তাহলে আমাদেরই ক্ষতি হবে বলে আমি মনে করি। তো এই যে এআই এর যুগ বলেন বা হচ্ছে আধুনিক যুগ আরো আধুনিক হচ্ছে, আমরা যদি এই সময়ের ভাষা, আপনি যেটা বলছিলেন যে সময়ের ভাষাটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা জাতীয়ভাবে জাতীয় মাদ্রাসা যে কওমি মাদ্রাসা, সেটা আসলে আমরা হয়ে উঠতে পারবো না, এবং সব সময় আমরা, আমাদেরকে মানুষ পশ্চাৎপদ বলে গালি দিচ্ছে এবং সেটা দিবে বলে আমি মনে করি। তো যারা আমাদেরকে আজকের এই আলোচনাটা দেখছেন, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আপনাদেরকেও ইন্টারেক্টিভ চাই আজকের আলোচনায়। তো আমরা কথা বলছিলাম মুফতি আদনান মাসুদ, তিনি সিনিয়র শিক্ষক জামিয়াতুল মানহাল এবং আহ, ইসলামী স্কলার হিসেবে ওয়াইজ এবং দায়ী হিসেবেও কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আরেকটা বিষয় জানতে চাই যে বিশ্ব মঞ্চে বা জাতীয় পরিসরে ইসলামের জি। সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য সমসাময়িক বিষয়ে দক্ষ এবং চৌকস আলেম তৈরি করতে আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন বড় কি ধরনের পরিবর্তন আনা যায় বলে আপনি মনে করেন? কারণ আমরা যদি মানে যোগের ভাষাও যদি না বুঝি, এবং আমাদের এখন এই যে ছাত্ররা আসলে দাওরা হাদিস পড়েও হতাশ হয়ে যাচ্ছে, তারা ভিন্ন কোনো পরিস্থিতি বা ভিন্ন কোনো সার্টিফিকেট অর্জনের জন্য চলে যাচ্ছে। যেমন আমি দাওরা ফারেক হওয়ার পরে 8 বছর 12 বছর অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছি, 12 বছর স্ট্রাগল করে অনার্সের সার্টিফিকেট নিয়ে এখন মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করতে পারছি। তো এরকম অনেকেই হয়তো ভিন্ন ভাবে জীবিকা অর্জনের জন্য হোক অথবা দিনের খেদমতের জন্য হোক, সে কিন্তু ভিন্ন পথে যেতে চায়, ভিন্নভাবে কাজ করতে চায়, কিন্তু তাদের সেই অপশনটা আমার মনে হয় যে বন্ধ করা আছে। আপনি জানেন হয়তো যে পাকিস্তানে এরকম ব্যবস্থাপনা আছে, কেউ যদি চায় যে আহ, যে সেকেন্ডারি লেভেল অথবা হচ্ছে অনার্স লেভেলের সার্টিফিকেট অর্জন জন্য সে যদি উচ্চশিক্ষার জন্য ভার্সিটিতে ভর্তি হতে চায়, মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে তার জন্য একটা ব্যবস্থাপনা আছে। সে চাইলেই সেই ব্যবস্থাপনা গ্রহণ করে উচ্চশিক্ষা গ্রহণ করে সে সরকারি চাকরিতেও সে জয়েন করতে পারে। তো আমরা আসলে আমাদের মুরব্বীদের কাছে এই আবেদনটাই করতে চাই, ঢালাও ভাবেও যদি আপনারা
সার্টিফিকেটের মর্যাদা মান আহ, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে এটা বাস্তবায়ন না করেন, তারপরেও যারা আসলে ভিন্নভাবে দিনের কাজ করতে চায় তাদের জন্য একটা প্ল্যান থাকা দরকার, তাদের জন্য একটা ব্যবস্থাপনা থাকা দরকার বলে আমি মনে করি। তো আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি যে বিশ্বমঞ্চে জাতীয় পরিসরে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে দক্ষ এবং চৌকস যোগের ভাষা বুঝে এমন আলেমদের তৈরি করার ক্ষেত্রে আসলে শিক্ষা ব্যবস্থায় কি কোনো পরিবর্তন আনা দরকার কিনা? আপনি জানেন যে আসলে বর্তমানে পাকিস্তানের দিকে যদি আমরা তাকাই, দুইটা ভাগ হয়ে গেছে। যারা মুফতি তাকি উসমানী একটা চিন্তা চেতনা লালন করে, এবং আবার আরেকটা বিন্নু রিটাওয়ান বা হচ্ছে দুই ভাগে আসলে দুই ভাবে তারা কাজ করছে। তো মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহ এখন যোগের ভাষা বোঝার কারণে সারা বিশ্ব যাকে ফলো করে, ইসলামী অর্থনীতি আপনারা জানেন যে ইসলামী অর্থনীতিবিদ যদি বলা যায় যে একজন ফকিহ কে আছে এক নামে যাকে আমরা চিনি, তিনি হচ্ছেন মুফতি তাকি ওসমানী হাফিজাউল্লাহ। তো তিনি যোগের ভাষা বোঝার কারণেই আজকে সারা বিশ্বব্যাপী তিনি দিনের এত বড় কাজ করার সুযোগ পাচ্ছেন। তো আমরা আসলে কোথায় আছি এ বিষয়ে একটু বলবেন। প্রথম কথা হলো, আপনি যে সংকটটার কথা তুলে ধরলেন, এই সংকটের পিছনে কারণ তো সেটাই, মানলাম ইয়ারিফ আহলা জামানি ফাহুয়া জাহিল। সময়ের ভাষা, সময়ের চাহিদা এবং সময়কে আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে হবে। সময়কে নিজেদের মধ্যে আমরা যখন ধারণ করব, তখন আমি একজন আলিম হিসেবে আমার দায়িত্ব তো শুধুমাত্র মাদ্রাসা বা মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। মাদ্রাসার শিক্ষকতা আর মসজিদের ইমাম হওয়া বা খতিব হওয়া এতটুকুই আমার দায়িত্ব নয়, বরঞ্চ জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরেও ইসলাম বিষয়ক যে সকল সংকট এবং অসুবিধা সমস্যা, এগুলোর সম্মুখীন হতে হবে, এগুলোর সমাধান দেওয়াও একজন আলিম হিসেবে আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আলিম হিসেবে যখন আমার দায়িত্বের মধ্যে এই সময়ের সমস্যাগুলো সমাধান করা পড়বে, তখন সময়ের ভাষা অবশ্যই আমাকে রপ্ত করতে হবে। তো একজন আলেম যখন সময়ের ভাষা রপ্ত করতে হবে, একজন আলেম অবশ্যই ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক যে ভাষা, সেই ভাষা তাকে রপ্ত হতে হবে। একজন আলেম তিনি তার উম ভাষার মানকে ওই পর্যায়ে নিবেন, তার গবেষণার গভীরতাকে সেই পর্যায়ে নিবেন। আমরা আলহামদুলিল্লাহ দেখছি আমাদের বাংলাদেশে সামগ্রিকভাবে সব জায়গায় আশাব্যঞ্জক কোনো অবস্থা তৈরি না হলেও একদম আশাব্যঞ্জক অবস্থা তৈরি হচ্ছে না এমনটা আমরা মনে করি না। আলহামদুলিল্লাহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে এরকম তৈরি হচ্ছে, তাখাসুসাত যেগুলো আমরা বলতে পারি বাংলাদেশের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যে প্রতিষ্ঠানের কর্ণধার মার্কাজ দাওয়াল ইসলামিয়া, হজরতের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ে যে তাখাসুসাত গুলো তৈরি হয়েছে, এটা বাংলাদেশে একটা আহ, আমূল এবং যুগান্তকারী এক সংস্কারের ক্ষেত্র তৈরি করেছে। ওখানকার যারা ফিজিস্ট, যারা ফাজিল আছেন, তারা এমন দক্ষতা এবং যোগ্যতা নিয়ে তৈরি হচ্ছেন যে তারা সময়ের ভাষাকে অবশ্যই অন্যদের তুলনায় অনেক বেশি নিজেদের মধ্যে ধারণ করতে পারছে। এবং সেটাও আসলে ওই জায়গায় আপনি যেটা বললেন, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তো মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহরই ছাত্র। ফলে সময়ের ভাষা ধারণ করার, সময়ের বিষয়কে নিজেদের মধ্যে ধারণ করার যে মানসিকতা এবং যে চিন্তা, সেটা তারা নিজেদের মধ্যে রাখে। তো আসলে মূল কথাটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থা বা নেশাবের মধ্যে আমূল পরিবর্তন, সেটা আমি জরুরি মনে করি না। আমি দুইটা জায়গায় কাজ করা আমি জরুরি মনে করি। এক নম্বর হলো আমাদের পড়াশোনা, আমরা যারা পড়াশোনা করব, যে যে বিষয়ই পড়ব, একটা তো দাওরাত হাদিস পর্যন্ত আমাদের পড়াশোনা রয়েছে। দাওরাত হাদিস পড়ার পরে আপনিও তাখাসুস করেছেন, আমরাও তাখাসুস করেছি, কেউ হয়তো একাধিক তাখাসুস করেন। তো তাখাসুসাতের ক্ষেত্রে এবং তাখাসুসাতের আগের ক্ষেত্রে আমাদের পড়াশোনাগুলো যেন সাতহি বা ভাষা ভাষা পড়াশোনা না হয়, ইতকানের সাথে হয় এবং গভীরতার সাথে হয়। প্রত্যেকটা বিষয়ের গভীরে গিয়ে ফন্নি হাইসিয়তের জন্য পড়াশোনা করি। আপনি যেমনটা জানেন যে গত আমাদের 7-10 দিন আগেও আমাদের বাংলাদেশের গর্ব শেখ আব্দুল লতিফ হাফিজাহুল্লাহ, তার কিফায়াতুল মুক্তাদি প্রকাশিত হয়ে সর্বশেষ খণ্ডটা প্রকাশিত যখন হলো, গোটা পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মাঝে এই ওনার এই কিতাব ব্যাপক পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছে। এটার কারণ কি? কিফায়াতুল মুক্তাজি এটা কোনো সাধারণ কোনো ব্যাখ্যা গ্রন্থ ছিল না, বরঞ্চ কিফায়াতুল মুক্তাজি এমন এক ব্যাখ্যা গ্রন্থ, যে ব্যাখ্যা গ্রন্থের মাঝে উনি প্রত্যেকটা বিষয়ে ফন্নি হাইসিয়তে গভীরতার সাথে প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করেছে। ফলে আমি এক নম্বর মনে করি যে শিক্ষা ব্যবস্থায়
পরিবর্তন, আমূল পরিবর্তন সেটা জরুরি না, দরকার হচ্ছে আমাদের পড়াশোনার ধরনের মধ্যে পরিবর্তন, আমরা গভীরতার সাথে আমাদের পড়াশোনা হওয়া দরকার। আর দ্বিতীয়ত, আমরা যা পড়ছি সেটাকে প্রকাশ করার জন্য, সেটাকে জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য সময়ের ভাষা এবং সময়ের পদ্ধতিকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে। সময়ের পদ্ধতিকে যখন আমরা নিজেদের মধ্যে ধারণ করব, আমরা যখন যোগাযোগের ক্ষেত্রে দক্ষ হয়ে উঠব, প্রযুক্তির ব্যবহার যথাযথভাবে আমরা করতে পারবো, আমাদের স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি এটাকে যখন আমরা আরো গুরুত্বারোপ দিব এবং আমাদের অন্যান্য বিষয়গুলোকে আমরা যখন আধুনিকায়ন করব, ইনশাআল্লাহ আমাদের যে অসুবিধা, এই অসুবিধাগুলো ইনশাআল্লাহ অনেকাংশেই কেটে আসবে। একদম আমূল শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, সেটা আমি জরুরি মনে করি না। আমি দুই জায়গায় পরিবর্তন জরুরি। জি, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আজকের যে আলোচনাটা একদমই হচ্ছে কওমি মাদ্রাসার বিষয়ে আমরা কিছু সুন্দর আলোচনা ভাবনা বিনিময় করার জন্যই আজকে এখানে একত্রিত হয়েছি। যারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আর আপনার যদি কোনো কমেন্টস থাকে, মন্তব্য থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা এবং আমাদের অতিথি থেকে এ বিষয়ে আমরা আহ, জানতে চেষ্টা করব। তো আমরা একদম শেষের দিকে আছি, আর অল্প কিছুক্ষণ আপনাদের থেকে সময় নিব। তো মুফতি আদনান মাসুদ হাফিজাউল্লাহ, আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই। বর্তমানে আসলে আপনি আলোচনা সবকিছু এসে গেছে আজকে, ছোট্ট আরেকটা বিষয় আমাদের একটু এই যুক্ত করা দরকার। এটা হচ্ছে একজন কওমি পড়ুয়া তরুণ দাওরা ফারেক হওয়ার পরে যদি সে অন্য কোথাও কাজ করতে চায়, মিডিয়া, গবেষণা, দাওয়া, সমাজ সংস্কার, এই ক্ষেত্রগুলোতে যদি সে কাজ করতে চায়, তো নিজের যোগ্যতা অনুযায়ী তার কাজ সেই জায়গাটাতে তাকে নিজের প্রমাণ দিতে হবে, যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। তো সেই জন্য ওস্তাদ মুরব্বীদের পক্ষ থেকে কি ধরনের দিক নির্দেশনা তারা পেলে তারা সঠিকভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারবে বলে মনে করেন? এটা এই জন্য এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। বর্তমানে অনেক তরুণরা আমাদের সাথে যোগাযোগ করেন এবং পরামর্শ চান যে আমি দাওরা ফারেক হওয়ার পরে মাদ্রাসায় খেদমত ছাড়া আমি অন্য কোথাও দিনের খেদমত করতে চাই। আমার জন্য কোন জায়গাটায় যাওয়া উচিত এবং কিভাবে যাওয়া উচিত? এই প্রশ্নটা আমাদের কাছে ইদানিং অনেক বেশি আসছে। সেই জন্য আপনার কাছে এই বিষয়টা আমরা জানতে চাওয়া। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। একজন তরুণ আলেম যেরকম ভাবে শিক্ষকতায় সময় দিবেন, এর বাহিরে গবেষণা, মিডিয়া, দাওয়া, লেখালেখি, খিদমত খাল, এসব ক্ষেত্রেও সময় দেওয়া শুধুমাত্র সাধারণ প্রয়োজন না, বরঞ্চ একজন আলেমের মৌলিক দায়িত্বের মধ্যে এগুলো পড়ে। তিনি জনকল্যাণমূলক কাজ, গবেষণার কাজ, রাষ্ট্রীয় এবং সমাজ সংস্কারমূলক কাজের মধ্যে সম্পৃক্ত হবেন। আলহামদুলিল্লাহ আমাদের সময় পাল্টিয়েছে। এখন আমাদের প্রচুর প্রচুর না হলেও উল্লেখযোগ্য আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম এমন আছেন যারা শিক্ষকতার পাশাপাশি এই সকল ক্ষেত্রে সময় দিচ্ছেন। আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের যারা মুরব্বীরা আছেন, মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ আমাদের মাথার উপরে আমাদের ছায়া আছে, তার জন্য আছেন। মুরব্বীদের জায়গা থেকে আমাদের প্রথম চাওয়া যেটা, মুরব্বীরা একজন শিক্ষার্থীর যোগ্যতা এবং তার আগ্রহ অনুযায়ী, সব শিক্ষার্থী সমান হবে না, এক একজনের যোগ্যতা, এক একজনের আগ্রহ, জৌক যেটাকে বলি, এক এক রকম হবে। শিক্ষার্থীর যোগ্যতা এবং আগ্রহ অনুযায়ী তাকে তার কেরিয়ার গঠনের ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিবেন। এবং দেখা যাবে যে একজন শিক্ষার্থী, সে হয়তো কওমি মাদ্রাসায় শিক্ষকতা করার মতো তার সে অবস্থা নেই, কিন্তু তাকে যদি আমরা উৎসাহ দিই, সে হয়তো প্রকাশনার জগতে একটা আমূল পরিবর্তনমূলক কাজ করতে পারে। একজন আছেন এমন, তিনি হয়তো খেদমত খালকের সমাজ সেবার লাইনে অনেক বড় কাজ করতে পারেন। আজকে আমরা গাজী ইয়াকুব ভাইকে দেখছি, তিনি তাকওয়া ফাউন্ডেশনের ব্যানারে আলহামদুলিল্লাহ পুরো দেশব্যাপী তিনি কাজ করছেন। এর পাশাপাশি তার শিক্ষা প্রতিষ্ঠানও আছে, কিন্তু তাকে তার মুরব্বীরা এই পরিমাণ উৎসাহ দিয়েছেন বিধায়ী তো তিনি এই পরিমাণ কাজ করছেন। একজন শেখ আহমদুল্লাহ তৈরি হয়েছেন কিভাবে? তার মাথার পিছনে তার মুরব্বীরা তাকে ওইভাবে উৎসাহ দিয়েছেন দেখি। সেই জন্য আমাদের মুরব্বীদের কাছে প্রথম চাওয়া যেটা, একজন শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা অনুযায়ী, তার আগ্রহ অনুযায়ী তাকে দিক নির্দেশনা দেওয়া এবং তাকে উৎসাহ দেওয়া, তাকে নিরুৎসাহিত না করা, তাকে হতাশ করে না দেওয়া। এমনটা মনে না করা যে শিক্ষকতার বাহিরে গেলেই সে গোমরা হয়ে যাচ্ছে, অথবা শিক্ষকতার বাহিরে গেলেই সে
সে পথচ্যুত হয়ে যাচ্ছে, বিষয়টা এমন না মনে করা। কারণ যিনি প্রকাশনার জগতে আছেন তিনিও তো দিনের খেদমতের মধ্যেই আছেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত, আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে মৌলিক কিছু বিষয়ে মৌলিক কিছু বিষয়ে তাদেরকে ওই পরিমাণ দক্ষতা এবং যোগ্যতা তৈরির জন্য কিছু কর্মশালা এবং প্রশিক্ষণের কিছু ব্যবস্থাপনা জাতীয় এবং আমাদের আঞ্চলিক যে শিক্ষা বোর্ড গুলো আছে তাদের মাধ্যমে কিছু প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হতে পারে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে একজন শিক্ষার্থী, যেমন আজকে আপনি মুফতি আব্দুল্লাহ তামিমকে আমরা পেলাম, কারণ মুফতি আব্দুল্লাহ তামিম তার ছাত্র জামানায়, ছাত্র অবস্থায় তিনি সাংবাদিকতার বুনিয়াদী কোর্স তিনি করেছেন। শিক্ষকদের কাছ থেকে সেই উৎসাহটা তিনি পেয়েছেন, বিধায় তিনি পরবর্তীতে এখন আব্দুল্লাহ তামিমের মাধ্যমে হাজার হাজার কওমি শিক্ষার্থী তারা সাংবাদিকতার প্রশিক্ষণ তারা গ্রহণ করছে। এই দ্বিতীয় জায়গায় কথা হলো এটা, যে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। তৃতীয় জায়গায় 3 নম্বর করণীয় আমাদের, সেটা বোর্ড কর্তৃক হতে পারে, আবার সেটা আমাদের মুরব্বীদের ব্যক্তিগত বা আঞ্চলিক শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে হতে পারে। দেশ বিদেশের বিভিন্ন গবেষণা এবং প্রশিক্ষণ যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর সাথে কিছু সংযোগের জায়গা তৈরি করা। অর্থাৎ একজন শিক্ষার্থী সে যেই মানের গবেষণা করতে চাচ্ছে সেটা হয়তো পরিবেশটা আমাদের দেশে নেই, কিন্তু সেটার পরিবেশটা বহির্বিশ্বে অন্য দেশে আছে, অন্য সেখানে কোনো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের সাথে তার একটা সংযোগ ব্যবস্থাপনা, এই সংযোগ ব্যবস্থাপনার যদি একটা সমন্বয়ের সুযোগ করে দেওয়া যায় তাহলে একজন শিক্ষার্থীকে, কওমি শিক্ষার্থী, কওমি তরুণ আলেমকে এগিয়ে দেওয়া অনেক বেশি সম্ভব হবে। এইভাবে একজন কওমি শিক্ষার্থী তার কর্মক্ষেত্রটা অনেক বিস্তৃত হবে এবং তার মাধ্যমে শুধু দেশ নয় গোটা বিশ্ব অনেক বেশি মুস্তাফিদ এবং উপকৃত। জি, মাশাআল্লাহ, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে এমন কিছু বিষয় আমরা আলোচনা করতে পেরেছি। আমাদের নিজের কাছেও ভালো লাগছে যে এই বিষয়গুলো আসলে আলোচনা হওয়া দরকার। যত বেশি ডিসকাশন হবে, যত বেশি আলোচনা হবে, তত বেশি আমাদের কাছে বিষয়গুলো আমাদের, হয়তো আমরা যতগুলো মানুষ আছি, যতজন মানুষ আমাদেরকে দেখবেন বা দেখছেন, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের ভাবনার সাথে হয়তো তরুণ প্রজন্ম যারা আছে তাদের ভাবনা অনেকটাই আমরা মিল পাবো আশা করি। সেই জন্যই এই ভাবনাগুলো আরো যেন কিভাবে আলোচিত হয়ে আলোচনার মধ্যে আসে, সেই জন্য আজকের আলোচনাটা। এবং আমরা এটা প্রতিনিয়ত তরুণ আলেমদেরকে নিয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আগ্রহী কিনা এটা আমাদেরকে জানাবেন। এবং শেষের দিকে আমরা আছি আলহামদুলিল্লাহ। আমরা ছোট্ট আরেকটা বিষয়, এটা যদি আলোচনা না করি তাহলে আজকের আলোচনাটা আমার মনে হয় যে একটু অসম্পূর্ণ থাকবে। আমরা যে সনদের স্বীকৃতির যেই পূর্ণাঙ্গ বাস্তবায়ন, এই বিষয়টা কেন জরুরি বলে আপনি মনে করেন? আমি তো আপনাকে বললাম যে আমার জীবনের গল্পটা, যে 12 বছর আপনার সাথেই আমি রাত নিয়ে পড়েছি। তো আমি আবার ফারেক হওয়ার পরে, ইফতা পড়ার পরে আমি 3 বছর মাদ্রাসায় তালিমাতের দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। এখনো ইফতা বিভাগে আমি পড়াচ্ছি। তো কেউ যদি চেষ্টা করে, তার ইচ্ছাটা যদি থাকে, আমি দ্বীনের খেদমত করব, মাদ্রাসার খেদমত করব, কিন্তু সাথে আমি অন্য কিছুও করব, এটা অবশ্যই পসিবল জিনিস। তো কিন্তু আমার এই জায়গায় আসার কারণে, এখন আপনি জানেন যে বাংলাদেশের আহ, বড় বড় আমার যারা মুরব্বী আছেন তারাও আমাকে আলহামদুলিল্লাহ অনেক ফোন করে অনেক দোয়া দেন যে আলহামদুলিল্লাহ তুমি ভালো কাজ করতেছো। কিন্তু এই দোয়ার বিষয়টা, আমি যে অনেক স্ট্রাগল, 12 বছরের স্ট্রাগল করে এই জায়গাটায় এসেছি, তারা হয়তো জানেন বা জানেন না। কিন্তু একটু যদি আরো যারা আসতে চায় তাদের আশাটা যদি সহজ করা যায়, তাহলে আমি মনে করি যে তরুণদের এই বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। তাদের মনের তামান্না আকাঙ্ক্ষা গুলোও মানে আমরা, আমাদের মুরব্বীরা বুঝতেছেন, এই বিষয়টা তারাও আসলে ইতমিনান থাকবে। তো আপনি আসলে কি মনে করেন এই জায়গাটায় আমাদের কি করা উচিত? কি করা উচিত সেটা তো আমাদের সামনে পরিষ্কারই। আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা যখন আলহামদুলিল্লাহ অধীনে আমরা কর্ম শিক্ষার সনদের মাস গ্রহণ করলাম, সেই জায়গা থেকেই তো আমাদের মুরব্বীদের চিন্তা এবং সদিচ্ছার বিষয়টি আমাদের সামনে উঠে এসেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কওমি সনদের এক ধরনের একটা স্বীকৃতি আমাদের সামনে এসেছে, কিন্তু সেই স্বীকৃতির বাস্তবায়ন আমাদের সামনে আসছে না। তো সেই জায়গায় আসলে দাঁড়িয়ে আমরা সবাই অনুভব করছি যে মেন স্ট্রিম জায়গায় আমাদের কাজ করা দরকার। কিন্তু এই জায়গাগুলোতে আমাদের
যেই প্রতিবন্ধকতার ক্ষেত্র, সেটাও আমাদের সামনে পরিষ্কার। তো সেই জায়গায় আসলে কথা হলো যে আমাদের মুরব্বীরা আশা করবে এখানে হয়তো কিছু আভ্যন্তরীণ জটিলতা থাকতে পারে। আবার কওমি শিক্ষার সনদের কার্যকরিতার ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে এটাকে গ্রহণ করব, কিভাবে গ্রহণ করব না, এই বিষয়ে হয়তো আমাদের মধ্যে কিছু বিতর্ক বা কিছু মত পার্থক্যের জায়গাও থাকতে পারে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে একজন তরুণ কওমি মাদ্রাসার একজন তরুণ কওমি প্রজন্মের প্রতিনিধি হিসাবে মুরব্বীদের কাছে আমাদের যে প্রত্যাশা, সেটা হলো যে আপনারা অবশ্যই আমাদেরকে নিয়ে ভাবছেন, কওমি প্রজন্মকে নিয়ে অবশ্যই আপনারা ভাবছেন, এবং আপনাদের ভাবনাটাই আমরা সর্বোচ্চ মাথার উপর রাখি। তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের কওমি শিক্ষার্থীদের যে স্বপ্ন এবং কওমি শিক্ষার্থীদের যে মেন স্ট্রিম জায়গায় কাজ করার যে সুযোগ, সেই সুযোগের জায়গায় আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা হয়ে আছে আমাদের কওমি সনদের যথাযথ কার্যকরী বাস্তবায়ন। তো সেই জায়গায় আমাদের প্রথমত আমরা আশা করব যে আমাদের মধ্যে যদি আভ্যন্তরীণ কোনো মত পার্থক্যের জায়গা থাকে, এটা সুস্পষ্ট ডিসকাশন এবং আলোচনার মাধ্যমে খুব দ্রুত সমাধান হবে, এবং সমাধান হয়ে আমরা কিছু কিছু আলোচনা হবে, কিছু মত বিনিময় হবে, মত বিনিময়ের মাধ্যমে আমরা ঠিক কতটুকু নিতে চাই, কতটুকু নেওয়া আমাদের জন্য কল্যাণকর স্বীকৃতির জায়গা, সেই বিষয়গুলো আলোচনা হোক। কিন্তু আমাদের শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়। আমাদের শিক্ষার্থীরা, একজন শিক্ষার্থীর জন্য এটা কতটা হতাশার কারণ যে তিনি উচ্চশিক্ষার গবেষণার জন্য তার বাইরে গিয়ে ক্লাস 8 থেকে জেএসসি জেডিসি পরীক্ষা দিয়ে আস্তে আস্তে এসএসসি এইচএসসি এরপর এইভাবে এইভাবে তার অগ্রসর হতে হচ্ছে। তার একটা জীবনের দীর্ঘ সময় এই সনদগুলোর পিছনে চলে যাচ্ছে। অথচ আমাদের কমি মাদ্রাসার শিক্ষার্থীর একটা মান রয়েছে, একটা সনদ রয়েছে। তো এই জায়গায় প্রথম কথা হলো যে আমাদের মুরব্বীরা অবশ্যই নিজেদের মধ্যে আলোচনাগুলো করছেন বলে আশা করি। তবে আলোচনাটাকে আরো কার্যকরী জায়গায় তারা ত্বরান্বিত করবেন, এবং যদি এখানে কোনো জটিলতা থাকে, রাষ্ট্রের সাথে কোনো জটিলতা পর্যালোচনার জায়গায়, এই জটিলতাগুলো তারা দূর করবেন, এবং আমাদের শিক্ষার্থীদের জন্য আগামী সময়ে মেন স্ট্রিম জায়গায় কাজ করার জন্য তারা সুবর্ণ সুযোগ করে দিবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা আর সময় নষ্ট করব না। যারা আমাদেরকে দেখছেন, অনেক ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমাদের এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনারা দেখছেন, আপনাদের ভাবনাগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করবেন, যেন আমরা পরবর্তী যে আলোচক আসবে তার কাছে হয়তো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। অথবা যদি আপনি মনে করেন যে এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন, শেয়ার করে আমাদের এই লাইভটি প্রচার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।